আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফার্মাকোলজির ফার্স্ট পার্টের ফার্স্ট আইটেম সম্পর্কে পড়ব। ফার্স্ট আইটেমে কী আছে? ইন্ট্রোডাকশন অফ ফার্মাকোলজি অ্যান্ড নমেনক্লেচার অফ ড্রাগস। ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন এবং ড্রাগের নামকরণ সম্পর্কে আমরা এখানে জানব। আচ্ছা, ফার্মাকোলজি জিনিসটা কি? ফার্মাকোলজি ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ফার্মাকোন means drugs and logos means study or knowledge. So pharmacology is the study about drugs or interaction of drugs with living system. Pharmacology দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, ফার্মাকোন এবং লজস। ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগ এবং লজস মানে হচ্ছে স্টাডি অর নলেজ। তাহলে ফার্মাকোলজি কী দাঁড়ালো? ড্রাগ অ্যান্ড নলেজ, তাই না? ফার্মাকোলজি স্টাডি, ইট ইজ দ্য স্টাডি অ্যাবাউট ড্রাগস অর ইন্টারাকশন অফ ড্রাগস উইথ লিভিং সিস্টেম। আচ্ছা, তাহলে ভাইবার টেবিলে আমাকে যদি ফার্মাকোলজি ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে আমি কী বলবো? ফার্মাকোলজি ইজ দ্য স্টাডি অ্যাবাউট ড্রাগস অর ইন্টারাকশন অফ ড্রাগস উইথ লিভিং সিস্টেম। না, এটা বললে হবে না। ফার্মাকোলজির একটা ডেফিনেশন আছে। ফার্মাকোলজির এই যে ইট ইজ দ্য স্টাডি অফ ড্রাগস অর ইন্টারাকশন অফ ড্রাগস উইথ লিভিং সিস্টেম, এটাতে পুরো ফার্মাকোলজি জিনিসটা কী আমরা বুঝতে পারি না, বা পুরো ফার্মাকোলজির সব বিষয় এখানে আসে না, এই জন্য এটা ডেফিনেশন হিসেবে গ্র্যান্টেড হবে না। তাহলে ফার্মাকোলজি ডেফিনেশনটা কি? ফার্মাকোলজি ব্রড সেন্সে আমরা ফার্মাকোলজি বলতে কী বুঝি? ফার্মাকোলজি এমব্রেসেস দ্য নলেজ অফ হিস্ট্রি, সোর্স, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট, মেকানিজম অফ অ্যাকশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন, ক্লিনিক্যাল ইউজ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগস। তাহলে ফার্মাকোলজি ডেফিনেশনের মধ্যে কী আসবে? ইট এমব্রেসেস দ্য নলেজ অফ হিস্ট্রি, ড্রাগের হিস্ট্রি, ড্রাগের সোর্স, কোথা থেকে ড্রাগটা তৈরি করা হয়েছে, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি দেখতে কেমন, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট, বায়োকেমিক্যাল মানে সেলুলার লেভেলে কী ইফেক্ট দেবে, ফিজিওলজিক্যাল ইফেক্ট মানে পুরো বডিতে কী ইফেক্ট পড়বে, নর্মাল কী ইফেক্ট পড়বে, মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগটা কীভাবে কাজ করবে, অ্যাবজর্পশন মলিকুলার লেভেলে কীভাবে কাজ করবে, সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, অ্যাবজর্পশন কীভাবে বডিতে অ্যাবজর্ব হচ্ছে, ডিস্ট্রিবিউশন বডিতে কীভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, বায়ো ট্রান্সফরমেশন কীভাবে ড্রাগটা চেঞ্জ হচ্ছে বডির মধ্যে, হ্যাঁ, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে কী চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন, এক্সক্রিশন মানে বডি থেকে কীভাবে কী উপায়ে বের হয়ে যাচ্ছে, কীভাবে বের হচ্ছে, আর ক্লিনিক্যাল ইউজ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ, কী ক্ষেত্রে আমরা ইউজ করব, বা ইন্ডিকেশন কী আর অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগের কী সাইড ইফেক্ট কী, খারাপ ইফেক্টগুলো কী যেটা আমরা চাচ্ছি না, হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি না সেই ইফেক্টগুলো কী পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। তাহলে ফার্মাকোলজি ডেফিনেশন: ফার্মাকোলজি এমব্রেসেস দ্য নলেজ অফ হিস্ট্রি, সোর্স, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্টস, mechanism of action, absorption, distribution, biotransformation, excretion, clinical use and adverse effect of drugs. আচ্ছা, ফার্মাকোলজির বেশ কিছু ব্রাঞ্চ আছে, কিছু ওল্ডার ব্রাঞ্চ, কিছু নিউয়ার ব্রাঞ্চ। ওল্ডার ব্রাঞ্চের মধ্যে আছে ফার্মাকোগনোসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, টক্সিকোলজি, ফার্মাকোজেনেটিক্স, ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ফার্মাকোথেরাপিউটিক্স, মলিকুলার ফার্মাকোলজি, ইমিউনোফার্মাকোলজি। নিউয়ার ব্রাঞ্চের মধ্যে আছে মলিকুলার ফার্মাকোলজি, ইমিউনোফার্মাকোলজি, নিউরোফার্মাকোলজি, বায়োটেকনোলজি, ফার্মাকোজেনোমিক্স, ফার্মাকো এপিডেমোলজি, ফার্মাকো ইকোনমিক্স, বায়োকেমিক্যাল ফার্মাকোলজি। আচ্ছা, ওল্ডার ব্রাঞ্চ বা পুরাতন ব্রাঞ্চগুলো যেগুলোর মধ্যে আছে ফার্মাকোগনোসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, দুটো বেশ বড় সাবজেক্ট। টক্সিকোলজি, এগুলো আমরা ফরেন্সিক মেডিসিনে সাধারণত পড়া হয়। ফার্মাকোজেনেটিক্স, ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ফার্মাকোথেরাপিউটিক্স। আর নিউয়ার ব্রাঞ্চের মধ্যে আছে মলিকুলার ফার্মাকোলজি, ইমিউনোফার্মাকোলজি, নিউরোফার্মাকোলজি, বায়োটেকনোলজি, ফার্মাকোজেনোমিক্স, ফার্মাকো এপিডেমোলজি, ফার্মাকো ইকোনমিক্স, বায়োকেমিক্যাল ফার্মাকোলজি। আচ্ছা, মেডিকেল ফার্মাকোলজিতে আমরা কি পড়ি? মানে মেডিকেলে আসলে ফার্মাকোলজির কোন পার্টটা নিয়ে পড়া হয়? ফার্মাকোলজিতে অনেক ব্রাঞ্চ আছে, কোন পার্টটা নিয়ে পড়া হয়? মানে আমাদের এখানে ফোকাস করা সাবজেক্ট কি? ড্রাগকে তৈরি করব, ড্রাগকে কীভাবে তৈরি করছি, সেটা মেডিকেল ফার্মাকোলজির সাথে সম্পৃক্ত না। মেডিকেল ফার্মাকোলজি ওটা ফার্মেসির সাথে সম্পৃক্ত। মেডিকেল ফার্মাকোলজির মধ্যে আসবে মেডিকেলে আমরা কী ড্রাগ দিচ্ছি একটা মানুষকে বাঁচানোর জন্য, বা একটা মানুষের অসুখকে প্রিভেন্ট করার জন্য বা কিওর করার জন্য আমরা কী ড্রাগ ইউজ করছি, তার তার ইন্টারাকশান, মেনলি ড্রাগের ইন্টারাকশান সম্পর্কে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেডিকেল ফার্মাকোলজি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ ইন্টারাকশন বিটুইন ড্রাগস অ্যান্ড লিভিং বডি এবং ড্রাগসের মধ্যে ইন্টারাকশন কী হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেডিকেল ফার্মাকোলজির পার্ট। ইন্ডিকেশান, কন্ট্রাইন্ডিকেশান, সাইড ইফেক্ট, মেকানিজম অফ অ্যাকশন, এগুলো হচ্ছে এখানে আলোচনার বিষয়। দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। ইট হ্যাজ টু মেজর পার্ট। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ফার্মাকোডাইনামিক্স ইন্টারাকশন। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্সের মধ্যে ইন্টারাকশন। ফার্মাকোকাইনেটিক্সটা কি? ড্রাগটা কীভাবে অ্যাবজর্ব হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে,
বায়োট্রান্সফরমেশন কী হচ্ছে, আর হচ্ছে এক্সক্রিশন কীভাবে হচ্ছে, আর ফার্মাকো ডায়নামিক্সটা কি, ড্রাগটার মেকানিজম অফ অ্যাকশন আর ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে ফার্মাকো ডায়নামিক্স। তো এই ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডায়নামিক্সের ইন্টারাকশনটা কীরকম হচ্ছে, এটা একটা পার্ট, মেজর পার্ট, এর মধ্যে একটা আরটা হচ্ছে থেরাপিউটিক এভলিউশন, ড্রাগের থেরাপিউটিক এভলিউশন। এখন থেরাপিউটিক এভলিউশনের মধ্যে কী আছে, ইট কনসার্নস ওয়েদার ড্রাগ ইজ ভ্যালু অর নট, ওয়েদার এ ড্রাগ ইজ অফ ভ্যালু অর নট, ড্রাগটা কাজের জিনিস কিনা, হাউ ইট মে বি ইউজড, এটা কোথায় কোথায় আমরা ইউজ করবো, কীভাবে ইউজ করবো, ফর্মাল থেরাপিউটিক ট্রায়ালস, এর থেরাপিউটিক ট্রায়াল হয়েছে কিনা, ড্রাগটা যে আমরা একটা মানুষের বডিতে ইউজ করবো, এর বডিতে ইউজ করলে এটা কোনো ইফেক্ট দিবে কি না আসলে, এটা এই জন্য আমাদের ট্রায়াল করতে হয়, এই ট্রায়ালটা অবশ্যই ফর্মালি হতে হবে। ফার্মাকো এপিডেমোলজি অ্যান্ড ফার্মাকো ভিজিলেন্স। ফার্মাকো এপিডেমোলজি, একটা লার্জ নাম্বার অফ পিপলের উপর আমরা ড্রাগটার ইফেক্টগুলো দেখব, আসলে ইফেক্ট পড়ছে কিনা, কোনো সাইড ইফেক্ট আসছে কিনা, বা এখান থেকে কী কী জিনিস কনসার্ন থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো, ফার্মাকো এপিডেমোলজিতে জানবো। তাহলে কী পার্ট পড়লে, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক ফার্মাকোডায়নামিক্সের মধ্যে ইন্টারাকশন, আর একটা হচ্ছে থেরাপিউটিক এভলিউশন। থেরাপিউটিক এভলিউশনের মধ্যে কী থাকবে, ওয়েদার এ ড্রাগ ইজ অফ ভ্যালু অর নট, হাউ ইট মে বি ইউজড, ফর্মাল থেরাপিউটিক ট্রায়ালস, ফার্মাকোএপিডেমোলজি অ্যান্ড ফার্মাকোভিজিলেন্স। আচ্ছা, ফার্মাকোএপিডেমোলজি জিনিসটা কি, ইট ইজ এ স্টাডি অফ ইউটিলাইজেশন অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগস ইন লার্জ নাম্বার অফ পিপল। ইট ইজ দ্য স্টাডি অফ ইউটিলাইজেশন অ্যান্ড ইফেক্ট অফ লার্জ নাম্বার অফ পিপল। আর ফার্মাকোভিজিলেন্সটা কি, ইট ইজ এ পার্ট অফ ফার্মাকোএপিডেমোলজি দ্যাট ইনভলভস continued monitoring in a population for unwanted effect and other safety concerns arising in drugs that are already in the market. The pharmacoepidemiology কি, এপিডেমিওলজি জিনিসটা হচ্ছে কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়। তো ইট ইজ দ্য স্টাডি অফ ইউটিলাইজেশন অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগ ইন লার্জ নাম্বার অফ পিপল। একটা লার্জ নাম্বার অফ পিপলের উপর দেখা যাচ্ছে 100 বা 1000 মানুষের উপর একটা গবেষণা করলাম, গবেষণাতে আমি দেখবো যে ড্রাগের ইফেক্টগুলো আসলে কাজ করছে কিনা বা ইউটিলাইজেশনগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা, এটা দেখবো। সেটা হচ্ছে ফার্মাকোএপিডেমোলজি। ফার্মাকোভিজিলেন্সটা কি, ফার্মাকোএপিডেমোলজির একটা পার্ট, ইট ইজ এ পার্ট অফ ফার্মাকোএপিডেমোলজি দ্যাট ইনভলভস কন্টিনিউড মনিটরিং ইন এ পপুলেশন ফর আনওয়ান্টেড ইফেক্ট। এটা কন্টিনিউ মনিটর করবো যে আনওয়ান্টেড ইফেক্টগুলো কী কী হচ্ছে এবং কী কী সেফটি কনসার্ন এখান থেকে অ্যারাইজ করছে, সেফটি কনসার্নগুলো আমাদের কী কী মেনে চলতে হবে, সেগুলো আমরা এখান থেকে মানে ধারণা রাখবো বা সাবধানে থাকবো, সেটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। আর যেসব ড্রাগ অলরেডি মার্কেটে আছে সেসব ড্রাগ সম্পর্কে আর কি। ফার্মাকোভিজিলেন্সটা হচ্ছে, ইট ইজ এ পার্ট অফ ফার্মাকোএপিডেমোলজি দ্যাট ইনভলভস কন্টিনিউড মনিটরিং ইন এ পপুলেশন ফর আনওয়ান্টেড ইফেক্ট অ্যান্ড আদার সেফটি concerns arising in drugs that are already in the market. আচ্ছা, অ্যান্ড ফার্মাকোগনোসি, যে আমরা ওল্ডার ব্রাঞ্চের মধ্যে দেখছিলাম ফার্মাকোগনোসি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডায়নামিক্স। ফার্মাকোগনোসি জিনিসটা কি, ফার্মাকোগনোসি যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাগের হিস্ট্রি এবং সোর্স নিয়ে আলোচনা করবে। ইট ডিলস উইথ দ্য হিস্ট্রি অ্যান্ড সোর্স অফ ড্রাগস। ফার্মাকোকাইনেটিক্সটা কি, ডিলস উইথ দ্য অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগ কীভাবে অ্যাবজর্ব করছে, ডিস্ট্রিবিউট হচ্ছে কীভাবে, বডির বিভিন্ন পার্টে ডিস্ট্রিবিউট কীভাবে হচ্ছে, বায়োট্রান্সফরমেশন হচ্ছে কীভাবে। আচ্ছা, বায়োট্রান্সফরমেশন জিনিসটা কি, বায়োট্রান্সফরমেশন হচ্ছে আমাদের ড্রাগটা আমরা ধরলাম আমরা ওরাল রুটে নিলাম, অ্যান্ড ওরাল রুটে নেওয়ার পর এই ড্রাগটা কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসবে না, এখানে অ্যাসিডিক ইনভায়রনমেন্ট, তারপরে আমাদের বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোনের সংস্পর্শে আসবে, বডির বিভিন্ন পার্টের সংস্পর্শে আসবে, পেরিস্টালসিসের সংস্পর্শে আসবে, বিভিন্ন কাজ হবে, এর মধ্যে ড্রাগটার কিছু পার্ট নষ্ট হয়ে যাবে। এছাড়াও ড্রাগে বিভিন্ন বাইন্ডার আছে, এক্সিপিয়েন্ট বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, ড্রাগের সাথেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারপর মেডিসিন হয়, তো বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো নষ্ট হবে, ড্রাগের ইফেক্টিভনেস যেটা আস্তে আস্তে কমবে। তো আলটিমেটলি এটা যে দেখা যাচ্ছে আমি 100% একটা ড্রাগ নিলাম, ড্রাগকে যদি 100% ভাগ করি, তো 100% মধ্যে দেখা যায় 20%, 30% বা 40% বা 50% আমাদের ব্লাডে যাবে। এখন ব্লাড মানে কি, ব্লাড মানে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের ব্লাড। আমরা ড্রাগটা নেওয়ার পর বিভিন্ন চেঞ্জ হয়ে সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার আগ পর্যন্ত সব চেঞ্জ হবে, সেটা হচ্ছে বায়োট্রান্সফরমেশন। আচ্ছা, বায়োট্রান্সফরমেশনের একটা অন্যতম বায়োট্রান্সফরমেশনের মধ্যে একটা ম্যাসিভ পার্টটা হচ্ছে, মেনলি বায়োট্রান্সফরমেশনটা ম্যাসিভ পার্টটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট, এগুলো আমরা পরে পাবো। আচ্ছা, তো ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ড্রাগ, যেখানে আলোচনা করা হয়। ফার্মাকোডায়নামিক্সটা কি, ইট ডিলস উইথ দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগস অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, মেনলি ড্রাগের অ্যাকশন কীভাবে কাজ করে সেটা। আচ্ছা, ফার্মাকোজেনেটিক্সটা কি, ডিলস উইথ দ্য জেনেটিক ইনফ্লুয়েন্স অন রেসপন্স অফ ড্রাগ। একটা ড্রাগের জেনেটিক ইনফ্লুয়েন্স কী, একটা ড্রাগ অবশ্যই একটা
একটা বাচ্চার বডিতে যেভাবে কাজ করবে, একটা অ্যাডাল্ট বডিতে যেভাবে কাজ করবে, একটা বয়স্ক মানুষের বডিতে একইভাবে কাজ করবে না। ঠিক সেভাবে জেনেটিক ইনফ্লুয়েন্স একটা জেনেটিক একটা মানুষের জেনেটিক বডিটা, জেনেটিক ডিএনএটা কেমন, আরএনএটা কেমন, অবশ্যই জেনেটিক বৈশিষ্ট্যের গুরুত্ব আছে, তাই না? আমাদের চোখের রং, চামড়ার রং, চুলের রং, আমাদের আচরণ, সব কিছু জেনেটিক্স দ্বারা ইনফ্লুয়েন্স হয়। তো ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, সব কিছুই একটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে। এজন্য কেউ দেখা যাচ্ছে কম খেলে, কম খাচ্ছে কিন্তু মোটা হয়ে যাচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে খুব খায়, অনেক খায়, কিন্তু দেখা যাচ্ছে মোটা হয় না, একবারে চিকন, অথচ তার বডিতে প্রচুর এনার্জি। তো এই জিনিসটাগুলো কেন হয়? কারণ হচ্ছে এটা এটা হচ্ছে বডি টাইপের কারণে। কারো বডি হচ্ছে এক্সোমরফিক, কারো বডি হচ্ছে এন্ডোমরফিক, কারো বডি হচ্ছে মেসোমরফিক। তো যার বডি যে হচ্ছে খাবার খাচ্ছে, সেটাতে বডি গ্লুকোজ করছে, গ্লুকোজ করার পরে ওই গ্লুকোজটা বডিতে জমা হয়ে যাচ্ছে, ফ্যাট হিসেবে জমা হয়ে যাচ্ছে, তাহলে সে কি সামান্য খেলেও মোটা হয়ে যাবে, কারণ পুরাটাই ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। কারো কারো বডিতে দেখা যায় যে খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পর ওই খাবারটা পুরোপুরি এনার্জিতে 100% এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে ও তো মোটা হবে না, কিন্তু ওর বডিতে প্রচুর শক্তি থাকবে। আবার দেখা যাচ্ছে কারো কারো বডিতে খাবার খাচ্ছে, খাবারের 50% এনার্জিতে কনভার্ট হচ্ছে, 50% ফ্যাটে কনভার্ট হচ্ছে, তাহলে সে মোটাও হবে, সেরকম মোটা হবে না, মোটামুটি একবারে চিকনও হবে না, মোটা হবে না, আবার মোটামুটি এনার্জিও পাবে। তো যাই হোক, তো ফার্মাকো জেনেটিক্স হচ্ছে এই জিনিসটা আলোচনা করে যে ড্রাগের রেসপন্সটা কার বডিতে কেমন, জেনেটিক ইনফ্লুয়েন্সটা কেমন, সেটার উপর কাজ করে। টক্সিকোলজিটা কি? ডিলস উইথ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ। আচ্ছা, টক্সিকোলজি ডিলস উইথ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ। ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কী কী, ড্রাগের অ্যাডভার্স ইফেক্টগুলো কী কী পড়ছে, সেটা হচ্ছে টক্সিকোলজি। এটা সাধারণত ফরেন্সিক মেডিসিন আলোচনা করা হয়। থেরাপিউটিক্স বা ফার্মাকোথেরাপিউটিক্স, অ্যাপ্লিকেশন অফ ড্রাগ ফর দ্য প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। একটা ডিজিজের ট্রিটমেন্ট বা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য। আমার হয়নি কিন্তু আমি সাবধানে থাকবো, যে আমি রিস্ক নেব না, আগে থেকেই ভ্যাকসিন নিলাম প্রিভেন্ট করার জন্য। ড্রাগের যে নেওয়া হয় সেটা হচ্ছে থেরাপিউটিক্স, মানে আমার একটা ডিজিজকে থেকে দূরে থাকার জন্য বা ডিজিজকে ট্রিটমেন্ট করার জন্য, পেশেন্টের বেনিফিটের জন্য আমরা ড্রাগটা ইউজ করছি। যতটুকু ইউজ করলে অসুখটা আমার সারবে বা অসুখটা হবে না, সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। তো এটা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে থেরাপিউটিক্স, ফার্মাকোথেরাপিউটিক্স বা থেরাপিউটিক্স। ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা কি? ইট evaluates the pharmacological action of drugs, preferred route of administration and safe doses range by performing scientific study of drug in human being. It deals with the scientific study of drug in human being. It bridges the gap between basic pharmacology and therapeutics. ক্লিনিক্যাল ফার্মাকোলজিটা কি? আমরা বলি না বুকিস নলেজ আর অ্যাপ্লাইড নলেজ, অনেকটা এরকম। অ্যাপ্লাইড নলেজটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ইট এভালুয়েটস দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগস, ফার্মাকোলজিক্যাল ড্রাগের কী কী ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, কী কী অ্যাকশন দিবে। প্রেফার্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এখন কথা হচ্ছে প্রেফার্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলতে এখানে কী বোঝাচ্ছে? আচ্ছা, কল্পনা করো তো, একটা মানুষ যখন সে অজ্ঞান হয়ে গেছে, দেখা যাচ্ছে স্ট্রোক করে অজ্ঞান হয়ে গেছে, এখন ওকে তুমি কি ওরাল রুটে কোনো ওষুধ দিতে পারবা? সে তো গিলতে পারবে না। শুধু গিলতে পারবে না তা না, এটা লাংসে চলে যেতে পারে, চোকিং হয়ে পেশেন্টটা মারা যেতে পারে, তাই না? তো প্রেফার রুট অফ অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট যখন অজ্ঞান হয়ে আছে তখন ও সোয়ালিং করার ক্ষমতাটা নাই, গিলার ক্ষমতা নাই, তাই না? তো ও সময় হচ্ছে আমরা ওরালি না দিয়ে ইন্টারভেনাস দেবো। এই জন্য ড্রাগের প্রেফার রুট অফ অ্যাডমিশনটা জানতে হবে, কোন রুটে দিলে বেশি ভালো। এটা হচ্ছে প্রেফার রুট অফ অ্যাডমিশন। অ্যান্ড সেফ ডোজেস রেঞ্জ বাই পারফর্মিং সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান বিং। হিউম্যান বিইংয়ে আমরা একটা লার্জ নাম্বার অফ পিপুলের উপর ড্রাগটা গবেষণা করে দেখব যে এর সেফ ডোজেস রেঞ্জটা কত ডোজ, 10 থেকে 20 মিলিগ্রাম, তাহলে 10টা হচ্ছে সব থেকে কম ডোজ এবং ইফেক্টিভ ডোজ। 9 মিলিগ্রাম দিলে কিন্তু হবে না, ইফেক্টিভ পড়বে না। আচ্ছা, সেগুলো আমরা পরে পড়ছি, পরে এই জিনিসগুলো আসবে আর কি। তাহলে সেফ ডোজেস রেঞ্জ বাই পারফর্মিং সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগ ইন হিউম্যান বিং। ইট ডিলস উইথ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ড্রাগস ইন হিউম্যান বিং। ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন বেসিক ফার্মাকোলজি এবং থেরাপিউটিক্সের মধ্যে যে গ্যাপটা আছে সেটাকে ব্রিজ করে দেয় বা কানেক্ট করে দেয়। তাহলে ক্লিনিক্যাল ফার্মাকোলজি কী দাঁড়ালো? ইট এভালুয়েটস দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগস, প্রেফার্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেফ doses range by performing scientific study of drugs in human being. It deals with the scientific study of drugs in human being. It bridges the gap between basic pharmacology and therapeutics. আচ্ছা, ডোজটা কি? আমরা বলি যে ড্রাগের ডোজটা কি? ডোজটা হচ্ছে একটা পেশেন্ট
একবারে যতটুকু ড্রাগ বডিতে নিবে সেটা হচ্ছে ডোজ অফ দ্য ড্রাগ। তাহলে ডোজটা কি? ডোজ ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য রেসিপিয়েন্ট অ্যাট অন টাইম। ডোজ ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য রেসিপিয়েন্ট অ্যাট অন টাইম। ডোজেসটা কি? ডোজ আর ডোজেস কি একই জিনিস না। ডোজেস হচ্ছে ফর্মুলেশন অফ ড্রাগ, ড্রাগের ফর্মুলেশনটা হচ্ছে ডোজেস। ড্রাগের ফর্মুলেশনটা কি এটা পরের আইটেমে আলোচনা। তো ডোজেস ফর্মুলেশন, ডোজেস আর ডোজটা এক না। ডোজটা হচ্ছে একবারে যতটুকু নিল, আর ডোজটা হচ্ছে ফর্মুলেশন, ড্রাগের ফর্মুলেশন কীভাবে ফর্মুলা, ড্রাগের ফর্মুলাটা কি। ফার্মেসিটা কি? আমরা ফার্মাকোলজি বলতে আমরা প্রথমে চোখের মানে আমাদের কল্পনাতে যেটা ভেসে ওঠে যে একটা ওষুধের দোকান, সেই ওষুধের দোকান একটা ফার্মেসির দোকান, সেখানে অনেকগুলো ওষুধ, অনেক মানুষ ওষুধ কিনছে, এটা তো আমাদের চোখে প্রথমে ভেসে ওঠে যে ফার্মাকোলজি মানে এটা। আসলে ফার্মাকোলজি মানে এটা না। ফার্মাকোলজির একটা পার্ট হচ্ছে ফার্মেসি। পার্টটা ছোটো না, বেশ বড়ই। তো একটা পার্ট হচ্ছে ফার্মেসি। ফার্মাকোলজি মানেই ফার্মেসি না। ফার্মেসি ডিলস উইথ দ্য প্রিপারেশন অ্যান্ড ডিসপেনশন অফ ড্রাগ। ড্রাগকে কীভাবে প্রিপারেশন করবো এবং ডিসপেন্ড করবো সেটা হচ্ছে ড্রাগের ডিসপেনশন এবং প্রিপারেশন, এটা হচ্ছে ফার্মেসি। পোসোলজি মানে ড্রাগ কীভাবে আমরা কীভাবে পোজ দেবো, পোজ দিয়ে ছবি তুলবো। আসলে পোসোলজি মানে তা না, পোজ দিয়ে ছবি তোলা না। পোসোলজি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অফ দ্য ড্রাগ ঠিক মতো দিচ্ছি কিনা, সেটা হচ্ছে পোসোলজি, কনসার্ন হওয়া। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি which is concerned with determination of appropriate dose of drug. Appropriate dose of drugটা ডিটারমিনেশন অফ কনসার্ন হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অফ ড্রাগ সম্পর্কে কনসার্ন, সেটা হচ্ছে পোসোলজি, ওইখানে আলোচনা করা হয়। আচ্ছা, মডার্ন কিছু ব্রাঞ্চ আছে বা নিউয়ার কিছু ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে আমরা মলিকুলার ফার্মাকোলজি পড়ছি, তারপরে যে নিউরো ফার্মাকোলজি, ইমিউনো ফার্মাকোলজি, বায়োকেমিক্যাল ফার্মাকোলজি। তো বায়োকেমিক্যাল ফার্মাকোলজিটা কি? বায়োকেমিক্যাল আমরা মেডিকেলের ফার্স্ট ইয়ার হচ্ছে সাবজেক্ট কী অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিটা কি? একটা মানুষের বডিতে ভিতরে বাহিরে কোথায় কী আছে, হাড্ডি কী আছে, মাসল কী আছে, সবাই তো বলে রগ, আসলে রগ না। আটারি কেউ রগ বলে, ভেন কেউ রগ বলে, হ্যাঁ, টেন্ডন, লিগামেন্ট সবকে রগ বলে। আসলে এগুলো কিন্তু এক না, সব রগ এক না। আটারি, ভেইন, টেন্ডন, লিগামেন্ট, তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই, মাসল, তারপরে আমাদের বোনস কী কী আছে, এটা হচ্ছে অ্যানাটমি, তাই না? আর ফিজিওলজি হচ্ছে এই সব কিছু কীভাবে কাজ করছে, একটা নর্মাল মানুষের বডিতে স্ট্রাকচারগুলো কীভাবে কাজ করে, একটা নর্মাল বডি কীভাবে কাজ করে, সেটা হচ্ছে ফিজিওলজি। আর বায়োকেমিস্ট্রি কি? পুরো বডি কাজ করছে, এটা ফিজিওলজি। আর বায়োকেমিস্ট্রি হচ্ছে সেলের মধ্যে কী কী কাজ হচ্ছে, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। আর নর্মাল ফিজিওলজির কোনো জায়গায় আমি দেখছি যে সব কিছু এইভাবে তো হওয়ার কথা, এই জায়গায় এখান থেকে এম যাওয়ার কথা, এই জিনিসটা এইভাবে কাজ করার কথা, কিন্তু এইভাবে কাজ হচ্ছে না, সেটা হচ্ছে কি? প্যাথোলজি, তাই না? তো বায়োকেমিক্যাল ফিজিওলজি ডিসক্রাইবস দ্য অ্যাকশন অফ ড্রাগস অন দ্য বায়োকেমিক্যাল প্রসেস উইথিন দ্য সেল। সেলের মধ্যে বায়োকেমিক্যাল প্রসেস যেটা হচ্ছে ড্রাগ দেওয়ার কারণে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ফার্মাকোলজির পার্ট। ইমিউনো ফার্মাকোলজিটা কি? একটা ড্রাগ দিলাম, দেওয়ার পরে ওই মানুষটার বডিতে, ওই পেশেন্টের বডিতে ড্রাগের রেসপন্সের কারণে যদি অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে ইমিউনো ফার্মাকোলজি। ইট ডিলস উইথ দ্য ইমিউনোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ড্রাগ অ্যাকশন ইনক্লুডিং দ্য ইফেক্ট of drugs on immune response and development of antibodies in response of drug. এটা হচ্ছে ইমিউনোফার্মাকোলজি। নিউরোফার্মাকোলজিটা কি? ইট ডিলস উইথ দ্য স্টাডি অফ ড্রাগ অ্যাকশন অন নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে ড্রাগ কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করা হয় নিউরোফার্মাকোলজিতে। মলিকুলার ফার্মাকোলজিটা কি? মলিকুলার ফার্মাকোলজি আমরা বলছিলাম সেলুলার লেভেলে, সেলের ভিতরে কী কী ফাংশন আছে। আর মলিকুলার ফার্মাকোলজি মানে ড্রাগটা কীভাবে কাজ করছে এবং সেই কাজটা মলিকুলার লেভেলে, অনেক অ্যাটমিক লেভেলে কীভাবে কাজ করছে সেটা হচ্ছে মলিকুলার ফার্মাকোলজি। ইট ডিলস উইথ দ্য অ্যাকশন অফ ড্রাগ অ্যাট মলিকুলার লেভেল। ড্রাগ সম্পর্কে আমরা এখন পড়ব। ভাইবার টেবিলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সবাইকে ধরা হয় আর কি, ড্রাগের ডেফিনেশন দাও। তো WHO বা হু যেসব ডেফিনেশন দিয়েছে সেখানে সামান্য কমাদারিও চেঞ্জ করা যাবে না, কারণ ওটা যেটা ডেফিনেশন ওটাই, ওখানে কোনো কমতি থাকতে পারে বা বেশি থাকতে পারে, এটা ওরা যেটা দিছে ওটাই আমাদেরকে নিতে হবে, ওটাই বলতে হবে। ড্রাগের ডেফিনেশনে অবশ্যই বলতে হবে, যদি WHO দেয় তাহলে অ্যাকর্ডিং টু হু, এবং যার ডেফিনেশন দিবে ওই ডেফিনেশনে সামান্য একটু চেঞ্জ করা যাবে না। ড্রাগের ডেফিনেশনটা কি? দ্য ওয়ার্ড ড্রাগ কামস ফ্রম এ ফ্রেঞ্চ ওয়ার্ড ড্রোগ। ড্রাগটা কোথা থেকে আসছে? একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসছে, যেটা নাম হচ্ছে ড্রোগ থেকে আসছে। ড্রোগ মানে কি? ড্রোগ মানে হচ্ছে ড্রাই হার্ব। আসলে আগে বিভিন্ন যে মেডিসিনগুলো বা ড্রাগগুলো তৈরি করা হতো উদ্ভিদ থেকে, উদ্ভিদের গাছ, উদ্ভিদের পাতা, কাণ্ড, শিকড় এগুলো থেকে তৈরি করা হতো। এগুলো অবশ্যই শুকায় তৈরি করা হতো, এই জন্য ড্রাই হার্ব থেকে আসছে।
তাই না? The word drug comes from a French word drogue that means dry herb. According to who definition দিয়েছে কি? According to who, drug is any substance or product that is used or intended to be used to modify or explore the physiological system or pathological state for the benefit of the recipient. Definition কি দিয়েছে? Any substance, any chemical substance or any substance or product that is used, এটা আমরা ইউজ করি, অথবা ইন্টেন্ড টু বি ইউজ, আমরা ইউজ করার ইন্টেনশন দেখাই বা ইউজ করার ইন্টেনশন থাকে। কেন? টু মডিফাই অর এক্সপ্লোর দ্য ফিজিওলজিক্যাল সিস্টেম, আমাদের নর্মাল যে ফিজিওলজিক্যাল সিস্টেম তাকে মডিফাই করবো, এক্সপ্লোর করবো। হ্যাঁ, কোনো একটা প্রসেস স্লো হচ্ছে, ওকে ফাস্ট করবো, ফাস্ট হচ্ছে স্লো করবো, অল্টার করে দেবো, ডানে যাওয়ার কথা বামে সরাই দেবো। হ্যাঁ, এটা হচ্ছে কি মডিফাই অর এক্সপ্লোর দ্য ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট। প্যাথোলজিক্যালে চলে গেছে, ও প্যাথোলজি থেকে ফিজিওলজিতে নিয়ে আসতে হবে, নর্মাল ফিজিওলজিতে নিয়ে আসতে হবে ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপেন্ট। যত যাই কিছুই করি, রেসিপেন্ট যে রিসিভ করছে, যাকে আমরা দিচ্ছি, তার জন্য উপকার হয়, সেই ইন্টেনশনে আমরা দিব, সেটাই হচ্ছে ড্রাগ। তাহলে ডেফিনেশন কী দাঁড়ালো? অ্যাকর্ডিং টু হু, এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট ইজ ইউজড অর ইন্টেন্ডেড টু বি ইউজড টু মডিফাই অর এক্সপ্লোর দ্য ফিজিওলজিক্যাল সিস্টেম অর প্যাথোলজিক্যাল স্টেট ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপেন্ট। আচ্ছা, ড্রাগের বেশ কিছু ইউজ আছে বা বেনিফিট আছে, যে আমরা বলছি ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপেন্ট। তো ড্রাগের বেনিফিট কী কী বা ইউজ কী কী? একটা ড্রাগের 4টা ইউজ আছে। নাম্বার 1, এটা ডিজিজ আমাদেরকে ধরতে হবে। এখন একটা মানুষের দেখা যাচ্ছে গলা ফুলে গেছে, হঠাৎ করে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, হঠাৎ করে ঠান্ডা সহ্য করতে পারছে না, হ্যাঁ, কোল্ড ইনটলারেন্স, হঠাৎ করে ওয়েট অনেক বেশি বেড়ে গেছে, সাধারণত এদের মেয়েদের বেশি হয়। একটা মেয়ের হচ্ছে বয়স 30-35 বছর, হঠাৎ করে খুব ওয়েট বেড়ে গেল, হঠাৎ করে ঠান্ডা সহ্য করতে পারছে না, হঠাৎ করে প্রচুর ঘুমাচ্ছে, হঠাৎ করে প্রচুর ডায়রিয়া হচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে, খুবই জিনিসটা। আর দেখা যাচ্ছে যে হার্টবিটে সমস্যা হচ্ছে, হ্যাঁ, চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, খসখসে হয়ে যাচ্ছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে, হ্যাঁ, ঘুমের সমস্যা হচ্ছে। তখন এই সমস্যাটা কি? গলা ফুলে গেছে, ও গেল হচ্ছে আমার গলাতে মনে হয় কোনো টিউমার হয়েছে, এই টিউমারের ট্রিটমেন্ট শুরু করলো। তাহলে তো হবে না, আগে বুঝতে হবে যে এটা টিউমারের কারণে হচ্ছে, নাকি টনসিল ফুলে যাওয়ার কারণে হচ্ছে, নাকি থাইরয়েড হরমোনের কারণে হচ্ছে, এটা বুঝতে হবে, তাই না? তো বোঝার জন্য কী করতে হবে? আমাদের বিভিন্ন টেস্ট করতে হবে, তাই না? রক্ত টেস্ট, ব্লাড টেস্ট, ব্লাডে দেখতে হবে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট করতে দিতে হবে, TSH, তারপর T3 T4, সেরাম কোলেস্টেরল লেভেল, তারপর রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্ট করতে হবে, তাই না? তারপর আমরা বুঝতে পারবো যে ওর কী সমস্যা। এই জন্য ডিজিজ ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ডিজিজ ডায়াগনোসিস করবো, ড্রাগ দিয়ে আমরা ডিজিজ ডায়াগনোসিস করবো, তারপরে প্রিভেনশন অফ ডিজিজ। তো ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমাদের হয়নি, কিন্তু আমার ভবিষ্যতে যেন না হয়, আমি আগে থেকে সেফ থাকবো। যেমন আমরা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন দিই, তাই না? ডিপিটি কি? ডিপিটি হচ্ছে ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, তাই না? আর ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস আগে দেওয়া হতো ট্রাইভ্যালেন্ট, 3টা ওষুধ, এই জন্য ট্রাইভ্যালেন্ট। কিন্তু পরবর্তীতে পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। পেন্টাভ্যালেন্ট মানে 5টা ওষুধ। কী কী? ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাসের সাথে, ডিপিটির সাথে, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, তার সাথে হিউম্যান ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হেপাটাইটিস বি, এই দুটাই অ্যাড করা হয়েছে এখন পেন্টাভ্যালেন্ট, তাই না? তো এই অসুখগুলো আমার কি ডিপথেরিয়া হয়েছে, পার্টোসিস হয়েছে, টিটেনাস হয়েছে, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হয়েছে, হেপাটাইটিস বি হয়েছে? কোনোটাই তো হয়নি। তাহলে আমি কেন নিলাম? আমি ভবিষ্যতে যেন না আক্রান্ত হই, এই জন্য নিছি, তাই না? তাহলে প্রিভেনশন অফ ডিজিজ এর জন্য আমরা ড্রাগ ইউজ করি। তারপরে ডিজিজ কন্ট্রোলের জন্য, একটা ডিজিজ আমার হয়েছে, ডিজিজটা কী করলে ভালো হয়? একবারে ডিজিজটা সমূলে উচ্ছেদ করে দিলাম, ডিজিজটাকে একবারে আমরা আরোগ্য লাভ করলাম বা একবার কিওর হয়ে গেলাম। তো এটা আরেকটা জিনিস, আমি ডিজিজটা দেখা যাচ্ছে কারো ক্যান্সার হয়েছে, আল্লাহ মাফ করুক, ক্যান্সার খুব মারাত্মক অসুখ, কারো যেন না হয়। তো প্রচণ্ড কষ্ট পায়, একটা পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায় ক্যান্সারের কারণে, ফ্যামিলির পুরো সবাই নিঃস্ব হয়ে যায়। তো আল্লাহ এই অসুখটা শত্রুকেও যেন না দেয়। তো যাই হোক, ডিজিজ কন্ট্রোলটা কি? একটা ডিজিজ আমার সারছে না, ক্যান্সার হলো বা ডায়াবেটিস হলো বা হচ্ছে কারো হাই প্রেশার, হ্যাঁ, হাইপারটেনশান, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তাহলে এক্ষেত্রে কি ডিজিজ একটা ওষুধ খেলাম সাথে সাথে সেরে যাবে? না, সেরে যাবে না, কিন্তু আমরা কন্ট্রোলে রাখতে পারি। তো যে ডিজিজটাকে আমরা একদম কিওর লাভ করতে পারবো না, আরোগ্য হতে পারবো না, সেটাকে আমরা কন্ট্রোলে রাখবো। তো ডিজিজ কন্ট্রোলের জন্য আমরা ড্রাগ ইউজ করি। আরটা কি? ডিজিজ কিওরের জন্য, ডিজিজ থেকে আমরা একদম আরোগ্য লাভ করবো, সমূলে ডিজিজটাকে উচ্ছেদ করে দেবো। তো 4টা ইউজ: ডিজিজ ডায়াগনোসিস, ডিজিজ প্রিভেনশন, ডিজিজ কন্ট্রোল, ডিজিজ কিউর, তাই না? ডিজিজ ডায়াগনোসিস কীভাবে করি?
একজনের পেপটিক আলসার হয়েছে, পেপটিক আলসারের জন্য আমাদের ওকে আমরা দিলাম হচ্ছে এক্সরে। এক্সরে করার সময় আমার হচ্ছে ফিল্মের কাছে নিয়ে যাবে, দিয়ে আমার এক্সরে করবে, কিন্তু দেখা যাচ্ছে আমাকে একটা কি একটা বলছে এই জিনিসটা খান, তো খেয়ে নিলাম। কী জিনিসটা? বেরিয়াম মিল। বেরিয়াম মিল আমাকে খাওয়াই দিল। কেন আমার বেরিয়াম মিল খাওয়া দরকার? কেন বেরিয়াম মিল খাওয়ালে কি, বেরিয়াম মিল খেয়ে তারপর পেপটিক আলসার ডিজিজের আমরা কি করব? এক্সরে করব, এনএমআ এক্সরে, বেরিয়াম সালফেট খাওয়ানো হয়। তাহলে এটা হচ্ছে একটা ড্রাগ, বেরিয়াম সালফেট একটা ড্রাগ, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করছি। তারপরে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিয়ে আমরা কী করি? আমরা হাইপার থাইরয়েডিজম যেটা, সেটা ডায়াগনোসিস করি। তারপরে এড্রোফোনিয়াম, এড্রোফোনিয়াম দিয়ে আমরা মায়াস্থেনিয়া গ্র্যাভিস যে ডিজিজটা, সেটাকে আমরা ডায়াগনোসিস করি। ডিজিজ প্রিভেনশন, আমরা প্রিভেন্ট করতে পারি ডিজিজ, আমার হয়নি কিন্তু আমি ডিজিজটাকে প্রিভেন্ট করবো, এই জন্য আমরা ড্রাগ খাই, ড্রাগ নিই। যেমন হচ্ছে ক্লোরোকুইন, ক্লোরোকুইন আমরা নিই কেন? ম্যালেরিয়াকে প্রিভেন্ট করা, ম্যালেরিয়া যাতে না হয়। ওপিসি, ওপিসি আমরা ইউজ করি কেন? কনসেপশনকে প্রিভেন্ট করার জন্য। কনসেপশন মানে একটা নিউলি ম্যারিড কাপল 2 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান নাই, তাহলে ওরা কি করবে? ওরা হচ্ছে কনসেপ্ট প্রিভেন্ট করার জন্য কি ওসিপি নিবে। ওপিসি আর ওসিপি কিন্তু দুটো আলাদা জিনিস, মিলাই ফেললে হবে না। ওসিপি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আর ওপিসি হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। ওপিসি হচ্ছে একটা বিষ, তাই না, টক্সিন। তো ওসিপি আমরা নিব কনসেপশন প্রিভেন্ট করার জন্য। কিন্তু এখানে আমার একটা কথা হচ্ছে, আমরা এখানে বললাম প্রিভেনশন অফ ডিজিজ, ডিজিজ প্রিভেনশনের জন্য আমরা ড্রাগ নিই। তাহলে কনসেপশন বা প্রেগনেন্সি কি একটা ডিজিজ? ডিজিজ না, প্রেগনেন্সি কোনো ডিজিজ না, কিন্তু এই প্রেগনেন্সিটাকে আমরা প্রিভেন্ট করার জন্য, অ্যাভয়েড করার জন্য আমরা ওসিপি নিই। ভ্যাকসিনেশন ইজ ইউজ টু প্রিভেন্ট ভেরিয়াস টাইপস অফ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আমরা অনেক সময় আমার একটা অসুখ হয়নি, কিন্তু যাতে না হয় ভবিষ্যতে, এজন্য আমরা হচ্ছে ভ্যাকসিনেশন নিতে পারি, যাতে হলে ভ্যাকসিন প্রিভেন্টেবল যে জিনিসগুলো সেগুলো হবে না। কন্ট্রোল অফ ডিজিজ, আমরা একটা ডিজিজকে কিওর করতে পারছি না, একদম সারাই ফেলতে পারছি না, তখন আমি কী করবো? ডিজিজকে কন্ট্রোল করার ব্যবস্থা করবো। তো ইনসুলিন আমরা নেই টু ইউজ টু কন্ট্রোল ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিস মেলাটাস হলে আমরা ইনসুলিন নিব, যার ফলে কী হবে? ডিজিজটা কন্ট্রোলে থাকবে। এখন ডায়াবেটিস মেলাটাস দুই ধরনের আমরা শুনি, যে ডায়াবেটিস মেলাটাস টাইপ 1, টাইপ 2, বা টাইপ এ, টাইপ বি। টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে ইনসুলিন যার তৈরি হয় না। এখন ইনসুলিন কোথা থেকে তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় হচ্ছে প্যানক্রিয়াস থেকে, তাই না? তা আমরা অনেকে মনে করি প্যানক্রিয়াস শুধু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আছে, না, প্যানক্রিয়াসে মেন সেলস হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাস সেল। অ্যাসিনাস সেল মানে এখানে কিছু সিক্রেটরি সেল আছে, অ্যাসিনাস সেল। তো এটা হচ্ছে মেন, মোটামুটি মূল পার্টটাই হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাস সেল। এগুলো গোল গোল সেল, গোল গোল টাইপের। এখান থেকে কী সিক্রেট হয়? মেনলি বাইকার্বনেট সিক্রেট হয়। আমরা জানি না যে পাকস্থলিতে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়, এবং যেটা ক্ষুদ্রান্তে ক্ষারীয় এনভায়রনমেন্ট তৈরি হয়। পাকস্থলিতে 2 pH থেকে ক্ষুদ্রান্তে 8 চলে আসে। তাহলে এইটা কে নিয়ে আসে? বাইল নিয়ে আসে, তারপরে হচ্ছে প্যানক্রিয়াস নিয়ে আসে। প্যানক্রিয়াসটা অনেক বড় ভূমিকা পালন করে। এই বাইকার্বনেটগুলো কোথা থেকে আসে? অ্যাসিনাস সেল থেকে আসে, প্যানক্রিয়াস থেকে আসে। আর কি কি আসে? বিভিন্ন এনজাইম আসে, যেমন প্রোটিওলাইটিকে বিভিন্ন এনজাইম আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোসিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজেনেজ, ইলাস্টেজ, এগুলো আসে। আর এছাড়া আরও অনেক এনজাইম আছে। তো এগুলো কি? এগুলো প্যানক্রিয়াটিক অ্যাসিনাস সেল। আর এই অ্যাসিনাস সেলের মধ্যে 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 ছোটো 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 জায়গায় কিছু পুঞ্জীভূত সেল থাকে, মানে অনেকটা দ্বীপের মতো মনে হয়, হ্যাঁ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে 4 ধরনের সেল থাকে: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল আর পিপি সেল। আলফা সেল থেকে কী সিক্রেট হয়? গ্লুকাগন সিক্রেট হয়। বিটা সেল থেকে ইনসুলিন, ইনসুলিন আর গ্লুকাগনের কাজ আবার উল্টা, একজন আরেকজনকে দেখতে পারে না। তারপরে ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন, আর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেস, তাই না? তাহলে এই বিটা সেল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বা পুরো প্যানক্রিয়াসটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বা কোনো কারণে ওই জায়গায় কোনো অবস্ট্রাকশন হয়েছে, যাই হোক, যে কারণে হোক, ইনসুলিন তৈরি হচ্ছে না, সেটাই হচ্ছে কি? সে কারণে যদি ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, সেটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাটাস টাইপ 1। টাইপ 2টা কি? টাইপ 2 হচ্ছে বডিতে ইনসুলিন আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 সাধারণত 40-45 বছরের পরে হয়, মানুষের দেখা যায় যে লাইফস্টাইল ঠিক না থাকে, এটা সাধারণত দেখা যায়। মানে ইনসুলিনটা কাজ করতে পারছে না। ইনসুলিনের কী কাজ? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢুকাই দেওয়া। গ্লুকোজটা রক্ত থেকে সেলের মধ্যে ঢুকাই দিবে, তাহলে কী হবে? রক্তে গ্লুকোজ লেভেল কমে যাবে, এটাই কাজ। সেলের মধ্যে গ্লুকোজ পাঠিয়ে দেবে, রক্তে গ্লুকোজ লেভেল কমে যাবে, সেল এনার্জি পাবে, আর রক্ত থেকে গ্লুকোজ কমে যাবে, এটাই কাজ। তো রক্তে গ্লুকোজ কমে গেলে প্রস্রাবের গ্লুকোজ যাবে না, এটাই কাজ। কিন্তু কোনো কারণে যদি
রেজিস্ট্যান্ট হয়ে যায়, গ্লুকোজ রেজিস্ট্যান্ট হয়ে যায় অনেক কারণে। মেনলি কারণ হচ্ছে সেলের মধ্যে ফ্যাটের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, দরজা ছোট হয়ে গেছে, ইনসুলিন ঢুকাতে পারছে না। ইনসুলিন হচ্ছে ওই সেলের দরজা ছোট, ইনসুলিন এখন সেলের মধ্যে ইনসুলিন গ্লুকোজকে ঢুকাতে পারছে না, গ্লাড রিসেপ্টরের মধ্যে দিয়ে ঢুকাতে পারছে না। এটাই হচ্ছে কি, এটা কাজ, তাই না? এখন টাইপ 2-তে আমরা অনেক সময় ইনসুলিন দিই, তো ইনসুলিন টাইপ 2-তে অতটা ইফেক্টিভ না যতটা টাইপ এতে, টাইপ 1 তে যত ইফেক্টিভ, টাইপ 2-তে অতটা ইফেক্টিভ না। কারণ ইনসুলিন তো তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন তো বডিতে অভাব নাই। আচ্ছা যাই হোক, সেটা অন্য বিষয়। এটা অবশ্যই স্পেশালিস্ট ডক্টরের সাথে আলোচনা করে আপনাদের এটা দেখতে হবে, কারণ আমি ডায়াবেটিস সম্পর্কে স্পেশালিস্ট না, অবশ্যই তাদের সাথে আলোচনা করে দেখতে হবে আর কি। আচ্ছা, তো ডিজিজ কন্ট্রোল, আমরা ইনসুলিন দিয়ে ডায়াবেটিস মেলিটাসকে কন্ট্রোল করব, তাই না? অ্যাটেনোলল দিয়ে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করবো। হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য অনেক ড্রাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাটেনোলল। আচ্ছা, সোডিয়াম ভ্যালপ্রোয়েট আমরা ইউজ করবো কন্ট্রোল এপিলেপসি কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করবো। আচ্ছা, ডিজিজ কিউরের জন্য আমরা কিছু ড্রাগ আছে, ডিজিজ কিউর মানে একবারে অসুখটাকে সারাই ফেলবে। যেমন হচ্ছে টাইফয়েড ফিভার যদি কারো হয়, বিলিয়ারি ডিসেন্ট্রি যদি হয়, তাহলে আমরা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করবো। অ্যামিবিয়াসিস যদি কারো অ্যান্টামিভাইস্টুলাইডিয়া অ্যামিবিয়াসিস হয়, তাহলে এক্ষেত্রে আমরা এটা ট্রিটমেন্টের জন্য, কিওর করার জন্য আমরা মেট্রোনিডাজোল ইউজ করব। আচ্ছা, আর ইনফেকশন যদি হয়, তাহলে ইনফেকশনের জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করব। আচ্ছা, গেল। আরেকটা হচ্ছে ফার্মাকোলজি সম্পর্কে আমরা জানবো। আরেকটা আমরা পড়ছিলাম এই আইটেমে, আমরা নমেনক্লেচার অফ ড্রাগ সম্পর্কে জানবো, ড্রাগের নাম। তো ড্রাগের নামের মধ্যে কি আছে? ড্রাগের বিভিন্ন ধরনের নাম আছে, যেমন হচ্ছে কেমিক্যাল নেম আছে, জেনেরিক নেম আছে, প্রোপ্রাইটারি নেম আর ট্রেড নেম আছে, তাই না? কেমিক্যাল নেমটা কি? কেমিক্যাল নেমটা হচ্ছে ওই ড্রাগের স্ট্রাকচারটা কেমন, সেটা হচ্ছে কেমিক্যাল নেম। ইট ইজ ইউজড বাই দ্য কেমিস্ট। এটা কেমিস্ট যারা কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে পড়াশোনা করে, কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে গবেষণা করে, তারা এটা পড়বে, তারা এটা সাধারণত তারা ইউজ করে বেশি। ইট ইজ ইউজড বাই দ্য কেমিস্ট, ডিসক্রাইবস দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ ড্রাগের কেমিক্যাল স্ট্রাকচারটা কেমন সেটা এখানে আলোচনা করা হয়। নট সুইটেবল ফর প্রেসক্রিপশনের জন্য এটা ইউজ করা হয় না। কেন? কারণ এটা হচ্ছে মনে রাখা কঠিন এবং উচ্চারণ করা কঠিন, সাইজে বড় হয়। নেম ইজ কোয়াইট লং, ডিফিকাল্ট টু রিমেম্বার। এক্সাম্পল আমরা পড়েছি যে একটা হরমোন এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ডোপামিন, হ্যাঁ, তারপর বা অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, একই জিনিস, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। তো নর অ্যাড্রেনালিন কত সহজ উচ্চারণ হয়ে গেল, কিন্তু এটাকে যদি আমি কেমিক্যাল নেমে বলি তাহলে জিনিসটা এরকম হবে 3,4-ডাইহাইড্রক্সি ফিনাইল ইথাইলামাইন। অনেক বড় হলো, জিনিসটা মনে রাখা কঠিন, এই জন্য এটা প্রেসক্রিপশানে ইউজ করা হয় না, ডক্টররা ইউজ করে না, কেমিস্টরা ইউজ করে। জেনেরিক নেম, অনেক সময় আমরা ফার্মেসিতে গেলে বলে যে এই ওষুধটা তো নাই, কিন্তু এই কোম্পানির আর একটা ওষুধ আছে, একই এই কোম্পানির তো ওষুধ নাই, কিন্তু একই মাদারের আর একটা ওষুধ আছে, মাদার নেম বলে, তাই না? একই ড্রাগ আর একটা কোম্পানির আছে, এরকম বলে না? এটা কি থেকে বোঝা যায়? যেমন হচ্ছে নাপা আর এইস, দুটা কি দুই ওষুধ? না, দুটা একই ওষুধ, কিন্তু দুই কোম্পানির। বেক্সিমকো কোম্পানি নাম দিয়েছে প্যারাসিটামলের নাপা, আর স্কয়ার কোম্পানি প্যারাসিটামলের নাম দিয়েছে এইস, তাই না? কিন্তু দুটো একই জিনিস। জেনারিক নেম, দ্য নেম ইজ গিভেন বাই দ্য অফিসিয়াল এজেন্সি WHO, BAN, ব্রিটিশ অ্যাপ্রুভড নেম, আর হচ্ছে US অ্যাডপ্ট নেম, ইউজড বাই দ্য মেডিকেল প্রফেশনালস। এটা যেহেতু সহজ, আর এটা কোম্পানির নাম মনে রাখতে হয় না, জেনেরিক নেম, মাদার নেম মনে রাখলে হয়, এই জন্য এটা মেডিকেল প্রফেশনালস ইউজ করে, উচ্চারণ করা সহজ, সাইজে ছোট। ইট বিলংস টু দ্য ক্লাস অফ দ্য ড্রাগের ক্লাস সম্পর্কে জানা যায়। শর্ট, ইজি টু প্রোনাউন্স অ্যান্ড রিকগনাইজ, এটা ছোট হয়, উচ্চারণ করাও সহজ এবং মনে রাখাও সহজ, রিকগনাইজ করা যায় সহজে। ডিসঅ্যাডভান্টেজ আছে কি কি? ফার্মেসি সাপ্লাই হোয়াট এভার মে বি অ্যাভেলেবল, সো টোটাল লস অফ বায়োঅ্যাভেলেবিলিটি। ফার্মেসি যে বললাম, যে আমার তো এই কোম্পানির ওষুধ নাই, আমার এর আর একটা অল্টারনেটিভ ওষুধ, তাহলে এটা হচ্ছে টোটাল লস অফ বায়োঅ্যাভেলেবিলিটি হতে পারে। আর হচ্ছে প্রোপ্রাইটারি নেম অর ট্রেড নেম, তাই না? ট্রেড নেমটা কি বা প্রোপ্রাইটারি নেম, এটা হচ্ছে কোম্পানিগুলো ইউজ করবে, তাই না? ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ট্রেড নেম কারা ইউজ করবে? মার্ক জুকারবার্গ ইউজ করবে না, বিল গেটস ইউজ করবে না, বা ইলন মাস্ক, তাই না? ইলন মাস্ক ইউজ করবে না, ওনারা ইউজ করবে না, কারণ কি? ওনাদের কোম্পানি অন্য জিনিস, তাই না? ফেসবুক নিয়ে মার্ক জুকারবার্গ পড়ে আছে, ওর হচ্ছে
ফার্মাসিউটিক্যাল কোম্পানি খোলার টাইম নেই। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা ইউজ করবে আর কি প্রোভাইডার নেম অর ট্রেড নেম। প্রিজার্ভ বায়াবিলিটি, এখানে বায়াবিলিটিটা প্রিজার্ভ হয়, এখানে কোনো সমস্যা নেই। বায়াবিলিটি এখানে কোম্পানির বায়াবিলিটিটা, যেমন কোম্পানির এখানে বায়াবিলিটি প্রিজার্ভ হবে, প্রিজার্ভ বায়াবিলিটি, ড্রাগের বায়াবিলিটিটা প্রিজার্ভ হয়। শর্টার, সিম্পলিয়ার, ইজি টু রিমেম্বার। শর্টার, সিম্পলিয়ার, ইজি টু রিমেম্বার। এখানে হচ্ছে এটা একটা কোম্পানি অবশ্যই চাইবে না তার ওষুধের নাম অনেক কঠিন হোক, দাঁত ভাঙা নাম হোক, হ্যাঁ, উচ্চারণ করাই কঠিন, তো ওই জিনিসটা তো মানুষ উচ্চারণ করতে চাইবে না, বা ডাক্তারও লিখতে চাইবে না যত কঠিন নাম হবে। এদের নামটা আরও সহজ, যেমন সেফট্রাইজনের নাম সেফ3, নামটা উচ্চারণ করা আরও সহজ, তাই না? এই জন্য এটা নামটা আরও সহজ করে। শর্টার, সিম্পলিয়ার অ্যান্ড ইজি টু রিমেম্বার। সামটাইমস মে কজ কনফিউশন ইন নেমিং অফ ডিফারেন্ট কোম্পানিজ। ওই যে বললাম যে প্যারাসিটামল আর এইস, দোকানদার বলছে প্যারাসিটামল নাই ভাই, এইস নেন। তো আমি তো প্যারাসিটামল চাইছি, এইস তো চাইনি, কিন্তু আসলে দুটাই প্যারাসিটামল, তাই না? নাপা এইস দুটাই প্যারাসিটামল। তো অনেক সময় আমাদের কনফিউশন হয় যে আসলে দুই কোম্পানির দুই ওষুধ, দুই ড্রাগ কিনা বা দুই মেডিসিন কিনা, তাই না? প্যারাসিটামল এর জেনেরিক নেম এবং ট্রেড নেম হচ্ছে নাপা, যেটা বেক্সিম কোম্পানি দিয়েছে, আর স্কোয়ার কোম্পানি দিয়েছে এইস। আচ্ছা, ডোজ, আমরা যে ডোজ বলি, ড্রাগের ডোজটা কি? ডোজটা হচ্ছে একটা পেশেন্ট একবারে যতটুকু ড্রাগ নেবে সেটাই হচ্ছে ডোজ। ডোজ ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটেড টু দ্য রিসিপিয়েন্ট অ্যাট ওয়ান টাইম। কারণ ডোজ বিভিন্ন ধরনের আছে। কি মিনিমাল ইফেক্টিভ ডোজ। এখন ডাক্তার বললো যে আপনি যে ওষুধ লিখে দিলাম প্যারাসিটামল, আপনি 10 থেকে 20 মিলিগ্রাম প্যারাসিটামল, 10 থেকে 20 মিলিগ্রাম খাবেন, প্যারাসিটামল 10 থেকে 20 মিলিগ্রাম প্যারাসিটামল দিনে খাবেন, মানে এক ডোজে খাবেন। এটা কি? এটা হচ্ছে মিনিমাল ইফেক্টিভ ডোজ। 10 থেকে 20 মিলিগ্রাম, তার মানে 10 মিলিগ্রামটা হচ্ছে মিনিমাল ইফেক্টিভ ডোজ। 9 মিলিগ্রাম না, 9 মিলিগ্রাম ইফেক্টিভই দিবে না। কেন ইফেক্ট দিবে না? এখানে একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে ধরো মনে করো যে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পাহাড় থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, দিয়ে নদী হয়ে চলে যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এখন এর মধ্যে আমি একটা বাঁধ দিয়ে দিলাম, এই বাঁধের উচ্চতা ধরো 100 মিটার বা 100 মিটার। এখন এই 100 মিটারের বাঁধটা যখনই বাঁধটা খুলে দিইনি, বাঁধটা বন্ধ আছে, তাহলে পানি অবশ্যই 100 মিটার পর্যন্ত উঠতে হবে। 101 মিটার যখন হবে তখন পানিটা পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে পারবে, নদীতে যেতে পারবে, তাই না? তো এই লেভেলটা, বাঁধের যে 100 মিটারের যে লেভেলটা, এটাকে বলা হয় থ্রেশহোল্ড লেভেল। থ্রেশহোল্ড লেভেল, প্রত্যেকটা ড্রাগের একটা থ্রেশহোল্ড লেভেল আছে। এই থ্রেশহোল্ড লেভেল অতিক্রম না করলে ওই ড্রাগটা কোনো ইফেক্টই দেখাবে না, সামান্যতম ইফেক্টও দেখাবে না। এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল। তো থ্রেশহোল্ড লেভেল দেখাতে, থ্রেশহোল্ড লেভেলের সবচেয়ে কম লেভেল যেটা, সেটা হচ্ছে মিনিমাল ইফেক্টিভ ডোজ, মানে ওর নিচে দিলে ডোজ ইফেক্টিভ দেখাবে না। ডাক্তার বলে 10 থেকে 20 মিলিগ্রাম, এই 10 মিলিগ্রামটা হচ্ছে মিনিমাল ইফেক্টিভ ডোজ। মিনিমাল ইফেক্টিভ ডোজ, স্মলেস্ট ডোজ দ্যাট উইল বি ইফেক্টিভ। আর 10 থেকে 20টা হচ্ছে ম্যাক্সিমাল ডোজ, মানে এর বেশি 10, 20, 21 যদি দিই তাহলে সমস্যা নাই, ইফেক্টিভের সবই দিবে, কিন্তু এটা হচ্ছে ওভারডোজ, 1 মিলিগ্রাম বডিতে জমা হয়ে যাবে, টক্সিটি তৈরি করতে পারে, তো বডির জন্য এটা ক্ষতিকর। তো সেফ ডোজ না এটা। তাহলে ম্যাক্সিমাল ডোজটা কি? লার্জেস্ট ডোজ দ্যাট ইজ সেফ টু অ্যাডমিনিস্টারের বডিতে যতটুকু সেফ, এর সেফের মধ্যে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ, মানে সেফের মধ্যে সবচেয়ে বেশি অ্যামাউন্ট। থেরাপিউটিক ডোজটা কি? থেরাপিউটিক মানে যতটুকু দরকার ততটুকুই দিছি, সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। ডোজ প্রডিউসিং ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট, দিলাম, দিয়ে থেরাপিউটিক ইফেক্ট পেলাম, সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। টক্সিক ডোজটা কি? আমার যতটুকু দরকার তার থেকে বেশি দিয়েছি, এটা হচ্ছে ওভারডোজ। ওভারডোজটা আরেকটু ওভার হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে, বডিতে জমা হয়ে গেল। এটা হচ্ছে বডিতে জমা হয়ে গেলে কি, ও বডিতে তো ভালো কাজ করবে না। একটা ড্রাগ তো আমরা ড্রাগ তো আমরা খুশিতে, ভালো লাগে, আনন্দে নিই, তার তো না। ড্রাগ আমরা নিই হচ্ছে আমরা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য, ঠেলায় পরে আমরা নিই। তো এটা তো যখন বডিতে বেশি হয়ে যাবে তখন এটা বডিতে ক্ষতি করবে, তাই না? তো টক্সিক ডোজটা হচ্ছে যখন বডিতে ড্রাগটা জমা হবে, সেটা হচ্ছে টক্সিক ডোজ, তাই না? ইট ইজ দ্য এক্সেস ডোজ হুইচ উইল প্রডিউস সিরিয়াস টক্সিক ইফেক্ট। আর লিথাল ডোজটা কি? টক্সিটি এত বেশি হয়ে গেছে, একটা ড্রাগের একটা ডোজ আছে, সেই ডোজের উপরে নিলে, ওই ডোজটা বা ওই ডোজের বেশি নিলে মানুষ কিন্তু মারা যাবে। প্যারাসিটামল খেয়ে কি মানুষ মারা যায়? হ্যাঁ, প্যারাসিটামল খেয়ে মানুষ মারা যাবে। একটা ডোজ আছে, ওই লিথাল ডোজে যদি নেয় সেটা নিলে মানুষ মারা যাবে। তাহলে যে ডোজটা, যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ যে ডোজটা নিলে ওই মানুষ মারা যাবে, সেটা হচ্ছে লিথাল ডোজ। ডোজ প্রডিউসিং কিলিং ইফেক্ট। আচ্ছা, প্রোফাইলেকটিক ডোজটা কি? প্রোফাইলেকটিক, আমাকে কুকুরে আঁচড় দিছে, কুকুরের নোকের মধ্যে লালা থাকতে পারে, নাও থাকতে পারে, কুকুরের লালা, এই লালার মধ্যে র্যাবিসের ভাইরাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি রিস্ক নেব না, আমি সাথে সাথে কিনে নিলাম, টিটনাসের ভ্যাকসিন নিয়ে নিলাম,
যাতে আমার টিটেনাস না হয়, সরি র্যাবিসের ভ্যাকসিন নিলাম, র্যাবিসের ভ্যাকসিন নিয়ে আমার হচ্ছে যাতে আমার অসুখ না হয়, মানে আমি আগে থেকে সাবধান। তো প্রিভেনশনের জন্য যখন কোনো ডোজ নেওয়া হয় সেটা হচ্ছে প্রোফাইল্যাক্টিক ডোজ। আমার হয়নি অসুখ কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, তো আমি আগে থেকে সাবধান থাকবো, সেটা হচ্ছে প্রোফাইল্যাক্টিক ডোজ। তো ডোজ প্রডিউসিং প্রিভেন্ট ডোজ ইউজ টু প্রিভেন্ট ডিজিজ, এটা হচ্ছে প্রোফাইল্যাক্টিক। মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান লিথাল ডোজ, মিডিয়ান টক্সিক ডোজ। এটা কি মিডিয়ান ইফেক্টিভ ডোজ? একটা 100 মানুষ বা 1000 মানুষের মধ্যে আমি একটা ডোজ দিলাম, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডোজ, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডোজ খাওয়ালাম সবাইকে, মানে ওদের বডিতে দিলাম। দেখা যাচ্ছে 50% মানুষের বডিতে বা 50% বা 1000 মানুষের, 500 মানুষের বা 100 মানুষের মধ্যে 50 মানুষের কী হলো, দেখা যাচ্ছে যে ইফেক্টিভ, যেটা আমি চাচ্ছি সেটা পাইছি, মানে আমার যে ডিজায়ার্ড ইফেক্ট সেটা আমি পাইছি। 50% মানুষ, কমপক্ষে 50% মানুষের বডিতে পাইছি, সেটা হচ্ছে মিডিয়ান ইফেক্টিভ ডোজ। এখন 100 মানুষের আমি একটা ডোজ দিয়েছি, একটা নির্দিষ্ট ডোজ দিয়েছি, সেই ডোজে দেখা যাচ্ছে 100 মানুষের মধ্যে 50 বা 50-এর বেশি মানুষ মারা গেল, তাহলে সেটা হবে মিডিয়ান লিথাল ডোজ। 100টা মানুষের মধ্যে আমি একটা ডোজ দিয়েছি, সেই ডোজটা দিয়ে দেখা গেল যে 100% মানুষের মধ্যে অন্তত 50% মানুষের মধ্যে ড্রাগটা বডিতে জমা হচ্ছে এবং টক্সিটি দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে মিডিয়ান টক্সিক ডোজ। তাহলে মিডিয়ান ইফেক্টিভ ডোজটা কি? ইট ইজ দ্য ডোজ প্রডিউস ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট ইন 50% of the experimental population. And median lethal dose কি? It is the dose which produces killing effect in 50% of experimental population. Median toxic dose কি? It is the dose which produces serious toxic effect in 50% of the experimental population. Loading dose কি? Loading dose ভাইবা তো অনেক জিজ্ঞেস করে। লোডিং ডোজটা কি? আমরা একটা কাউকে অনেক সময় সাধারণত গ্লুকোজ, ওরাল গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করার সময় করা হয় ওজিটিটি টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটাতে সাধারণত পেশেন্টকে 70 বা 75 মিলিগ্রাম গ্লুকোজ খাওয়াই দেওয়া হয়, হ্যাঁ, 2 বারে 70-75 মিলিগ্রাম করে, 150 বা 70 করে হলে 140 মিলিগ্রাম খাওয়াই দেওয়া হয়, এবং 2 থেকে 3 ঘন্টা দেখা হয় যে তার গ্লুকোজে স্পাইকটা কেমন হচ্ছে, ব্লাড গ্লুকোজে কত তাড়াতাড়ি আসছে, ব্লাড থেকে গ্লুকোজ কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, এটা দেখা হয়। তো এই যে অ্যামাউন্ট বেশি লার্জ অ্যামাউন্টে খাওয়াই দিলাম, ইনিশিয়াল একটা স্টেডি স্টেট দেখার জন্য যে কতটুকু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, প্লাজমা কনসেন্ট্রেশনে কত তাড়াতাড়ি আসছে, এটা একটা দেখার জন্য যে লার্জ অ্যামাউন্টের গ্লুকোজটা দেওয়া হয়, সেটা হচ্ছে কোনো একটা ইফেক্ট পাওয়ার জন্য লার্জ অ্যামাউন্টের একটা ডোজ দিলে সেটা হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজটা ইজ এ লার্জ ইনিশিয়াল ডোজ থেরাপি টু অ্যাচিভ এ র্যাপিড স্টেডি স্টেট। স্টেডি স্টেট ইজ দ্য ডিজায়ার্ড থেরাপিউটিক প্লাজমা কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ। মেনটেন্যান্স ডোজটা কি? এখন একটা ডাক্তারের কাছে গেলাম, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললো যে এই সপ্তাহে যে ড্রাগটা দিলাম প্যারাসিটামল, আপনি দিনে 3 বার খাবেন, দিয়ে 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবেন। 1 সপ্তাহ পর দেখা করতে গেলাম, ডাক্তার বললো হ্যাঁ মোটামুটি আপনার অসুখ নিয়ন্ত্রণে আসছে, আপনি এখন থেকে 3 বেলা খাওয়া দরকার নেই, শুধু রাতে 1 বেলা খাবেন, রাতে খাওয়ার পর 1 বেলা খাবেন বললো। তো এটা কি? এই যে মেনটেন করছে, পানি 100 থ্রেশহোল্ড লেভেল পার হওয়ার জন্য 100 মিটার উপরে উঠতে হয়েছে, 100 মিটার উপরে উঠছে, তবে পানিটা উপরে চলে গেছে, এখন কিন্তু আর 100 মিটার উপরে ওঠার দরকার নাই, তাই না? অলরেডি উঠে গেছে, এখন জাস্ট মেনটেন করতে হবে, এখন অত বেশি পানি দরকার নাই। আগে কিন্তু 100 মিটার ওঠার জন্য কিন্তু অনেক বেশি পানি লাগছে, কিন্তু পরবর্তীতে অত বেশি পানির দরকার নাই, তাই না? এটা হচ্ছে মেনটেন্যান্স ডোজ। ইট ইজ আ ডোজ হুইচ রিকোয়ার্ড টু মেনটেন দ্য ডিজায়ার্ড ইফেক্ট হুইচ ইজ অ্যাচিভড বাই প্রিসিডিং ডোজ বা প্রিভিয়াস ডোজের পর মেনটেন করার জন্য যেটা কম ডোজের এটা ইউজ করে সেটা হচ্ছে মেনটেন্যান্স ডোজ। চিলড্রেন ডোজ, একটা অ্যাডাল্ট মানুষের বডিতে যে ডোজ, যে ড্রাগের অ্যামাউন্ট লাগে, একটা বাচ্চার বডিতে অবশ্যই তার থেকে কম লাগবে, তাই না? এটা হচ্ছে চিলড্রেন ডোজ বা পেডিয়াট্রিক ডোজ। পেডিয়াট্রিক ডোজটা কম হয় কারণ তাদের বয়স কম, তাদের বডি ওয়েট কম, এজন্য তাদের বডিতে কম ড্রাগ লাগে। তো এটা আমরা কীভাবে বের করবো? এটা হচ্ছে 2টা রুলস আছে, একটা হচ্ছে ক্লার্কস রুলস, একটা হচ্ছে ইয়াংস রুলস। এছাড়াও 2জন বাদে আরেকজনের রুলস আছে, সেটা হচ্ছে ফ্রেডস রুলস, আমরা পরে পাবো। তো চিলড্রেন ডোজ বা পেডিয়াট্রিক ডোজটা হচ্ছে ইট ইজ দ্য ডোজ হুইচ ইজ ইউজড ইন চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইজ কল্ড চিলড্রেন ডোজ। আচ্ছা, ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কী? ড্রাগ আর মেডিসিন দুটা কি? আমরা অনেক সময় দুটাকে বলি যে ড্রাগ দাও বা মেডিসিন দাও, একই জিনিস দুটাকে মনে করি, আসলে দুটো এক জিনিস না, সামান্য একটু পার্থক্য আছে। ড্রাগটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ মেডিসিন, অ্যাক্টিভ পার্টটা হচ্ছে ড্রাগ। আর মেডিসিনটা কি? একটা বাচ্চাকে একটা ওষুধ দিলাম, ওষুধটা দেখা যাচ্ছে অনেক তিতা, বাচ্চাটা খেতে চাচ্ছে না, কান্নাকাটি করছে, তাহলে আমরা কি করব? ওই ওষুধের সাথে আমি কি করব? একটু
চিনি মিশাই দিলাম, একটু সুইটনার অ্যাড করে দিলাম, তাহলে কী হবে, বাচ্চাটা খাবে, তখন আর কান্নাকাটি করবে না, তখন খেতে সমস্যা করবে না, তাই না? তো সুইটনার ইউজ করা হয়। আবার দেখা যাচ্ছে একটা ড্রাগ অনেক ভঙ্গুর, গুঁড়া গুঁড়া, ওই গুঁড়া গুঁড়া পানির সাথে গুলে খাওয়াতে হবে, পানির সাথে রেগুলার গুলাতে একটা ঝামেলা, তাই না? মিক্স করা ঝামেলা, মেনটেন করাও ঝামেলা, প্রিজার্ভ করাও ঝামেলা, এই জন্য ট্যাবলেট হিসাবে ড্রাগ বেশি থাকে। এখন ট্যাবলেট করতে গেলে কী করতে হবে, গুঁড়া গুঁড়া ওকে বাইন্ডার দিয়ে যোগ করে দিতে হবে। তো এরকম বাইন্ডার, সুইটনার, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস অ্যাড করা হয়, সেগুলো হচ্ছে এক্সিপিয়েন্ট। তো ড্রাগ প্লাস এক্সিপিয়েন্ট এটা হচ্ছে মেডিসিন। আর মেডিসিনের মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ড্রাগ। ড্রাগ ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ মেডিসিন। মেডিসিন হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর ড্রাগ প্লাস এক্সিপিয়েন্ট। তো ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? এ ড্রাগ ইজ এ সিঙ্গেল কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট ফর্মস দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ এ মেডিসিন। আর মেডিসিনটা কি? মেডিসিন মে কন্টেইন many other substance deliver the drug in a stable form acceptable and convenient to the patient. যে কোনো কিছু দেওয়া যাবে না, যে কোনো একটা জিনিস দেবো যেটাতে ড্রাগটা স্টেবল ফর্মে থাকবে, অ্যাকসেপ্টেবল হবে পেশেন্টের কাছে এবং কনভেনিয়েন্ট হবে পেশেন্টের কাছে। ড্রাগের এক্সাম্পল কি? ক্রুড মেডিসিন, ক্রুড মরফিন, ক্রুড অ্যাট্রোপিন, মানে র অ্যাট্রোপিন যেটা, র অ্যাট্রোপিন, র মরফিন যেটা, সেটা। আর মেডিসিন কি? মরফিনের সাথে আমি সালফেট যোগ করলাম, তাহলে মরফিন সালফেট, এটা হচ্ছে মেডিসিন। ক্রুড অ্যাট্রোপিনের সাথে আমি সালফেট যোগ করলাম, অ্যাট্রোপিন সালফেট, এটা হচ্ছে একটা মেডিসিন। ড্রাগ কম্পেন্ডিয়া, ড্রাগ সম্পর্কে আমরা জানবো ড্রাগের হিস্ট্রি, ড্রাগের সোর্স, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, ডায়াফরমেশন, এক্সক্রিশন, এগুলো জানবো। এগুলো কোথা থেকে জানবো? অবশ্যই একটা বই থেকে জানতে হবে, তো বা ইনফরমেশন কোনো জায়গা থেকে জানতে হবে। যেখান থেকে আমরা ড্রাগের ইনফরমেশন পাবো সেগুলো হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। তো কম্পাইলেশন অফ ইনফরমেশন অন ড্রাগ, ড্রাগ ইনফরমেশন যেখানে জড়ো থাকে সেটা হচ্ছে ড্রাগ কম্পেন্ডিয়া। তো ড্রাগ ইনফরমেশন আমরা কোথা থেকে পেতে পারি? ফার্মাকোপিয়া থেকে পেতে পারি, ফর্মুলারি থেকে পেতে পারি, জার্নালস থেকে পেতে পারি, টেক্সট বুক থেকে পেতে পারি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ থেকে পেতে পারি। এখন ফার্মাকোপিয়া আর ফর্মুলারি জিনিসটা কি? এটা ভাইভাতে খুব জিজ্ঞেস করে, এটা জিনিসটা কি এবং দুটার পার্থক্য কী? আচ্ছা, ফার্মাকোপিয়াটা কি? ইট ইজ এ বুক পাবলিশড বাই অথরাইজড বডি কনস্টিটিউটেড বাই ল। ইট ইজ এ বুক, এটা অবশ্যই একটা বড় বই, ছোটো চটি বই না, বড় বই, পাবলিশড বাই অথরাইজড বডি। যে কোনো কেউ পাবলিশ করতে পারবে না, আমি পাবলিশ করতে পারবো না, একটা অথরাইজড বডি পাবলিশ করবে, এবং সে অথরাইজড বডি নিজের ইচ্ছা মতো পাবলিশ করতে হবে না, অবশ্যই একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, একটা ল মেনটেন করে পাবলিশ করতে হবে। ইট কন্টেন্স ডেসক্রিপশন অফ অল ড্রাগ ইনক্লুডিং স্ট্রাকচার অ্যান্ড কেমিস্ট্রি। ড্রাগের সকল ধরনের ডেসক্রিপশন এখানে মোটামুটি থাকে, এবং সব ড্রাগ মোটামুটি এখানে সব ড্রাগের ইনফরমেশান এখানে থাকে। যেমন হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, বিপি, আর হচ্ছে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ইউএসপি। আর ফর্মুলা এটা কি? ফর্মুলা এটা হচ্ছে ফার্মাকোপিয়ার মতোই, কিন্তু ফর্মুলা এটা হচ্ছে একটা ফার্মাকোপিয়া যেরকম একটা বড় বই, এটা কিন্তু বড় বই না, বুকলেট, চটি বই। চটি মানে একবারে চটি না, হ্যাঁ, চিকন না। বুকলেটস পাবলিশড বাই দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি। এটাও একটা অথরিটি পাবলিশ করতে পারবে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি। ইট কন্টেন্স ডেসক্রিপশন অফ মার্কেটেড ড্রাগ। এটা অবশ্যই সব ড্রাগ থাকবে না, সব ড্রাগগুলোতে বড় বই হয়ে যাবে, এই জন্য চিকন বই যেহেতু, তাহলে কিছু কাটছাট করতে হবে। কোনটা কাটছাট করবে? মার্কেটে যেসব ড্রাগ আছে শুধু সে সম্পর্কে ডেসক্রিপশন থাকবে, সব ড্রাগ সম্পর্কে থাকবে না। বিডিএনএফ উদাহরণ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। আচ্ছা, ফার্মাকোপিয়া ফর্মুলারির মধ্যে পার্থক্য কী? ফার্মাকোপিয়া হচ্ছে একটা লার্জ, একটা বিশাল এরিয়ার মধ্যে, যেমন দেখা যাচ্ছে একটা মহাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে একটা আমাদের এশিয়া মহাদেশ, আমাদের এশিয়া ফলো করে হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া ফলো করে। তো একটা মহাদেশ বা একটা পৃথিবীর লার্জ নাম্বার অফ পিপল, পুরো পৃথিবী একটা জিনিসকে ফলো করছে, ফার্মাকোপিয়াকে ফলো করে, এটা লার্জ এরিয়ার মধ্যে। আর ফর্মুলাটা হচ্ছে একটা স্মল এরিয়া বলতে একটা এলাকা না, স্মল এরিয়া মানে একটা দেশ, মোটামুটি একটা দেশ ফলো করে, সেটা হচ্ছে ফর্মুলারি। আচ্ছা, ফার্মাকোপিয়া ফর্মুলারির মধ্যে পার্থক্য কি? ফার্মাকোপিয়াটা হচ্ছে ইট ইজ এ বুক পাবলিশড বাই অথরাইজড বডি কনস্টিটিউটেড বাই ল। আর ফর্মুলাটা হচ্ছে বুকলেট পাবলিশড বাই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি। একটা দেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটিটা এটা পাবলিশ করবে। ফার্মাকোপিয়া হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন অফ অল ড্রাগ, এখানে সব ড্রাগের ইনফরমেশন থাকবে, যেহেতু পৃথিবীর সব ড্রাগের এখানে ইনফরমেশন থাকবে। ফর্মুলাটা হচ্ছে ইট কন্টেন্ট ডেসক্রিপশন অফ মার্কেটেড ড্রাগ, শুধু মার্কেটে যেসব ড্রাগ আছে, ওই দেশের মার্কেটে যেসব ড্রাগ আছে সেটার ইনফরমেশন শুধু থাকবে। ফার্মাকোপিয়াতে ট্রেড নেম ইন্ডিকেটেড থাকবে না, কেন? কারণ যেমন বেক্সিমো কোম্পানি বাংলাদেশের কোম্পানি, কিন্তু দেখা যাচ্ছে এটাকে ইউরোপ আমেরিকাতে কেউ চিনেই না, এরকম।
এই জন্য ট্রেড নেম এখানে ইন্ডিকেটেড থাকবে না। ফার্মাকোপিয়া পুরো দেশের পুরো পৃথিবীর সবাই ফলো করে, এই জন্য এটা এখানে ট্রেড নেম থাকবে না। আর ফর্মুলারিতে ট্রেড নেম থাকতে হবে, কারণ একটা দেশে কী কী ড্রাগ আছে মার্কেটে সেটা জানার জন্য ট্রেড নেম এখানে ইন্ডিকেটেড থাকতে হবে। পাবলিশড এভরি 5 ইয়ার্স ইন্টারভাল, প্রতি 5 বছর পর পর ওই যে অথরাইজড বডি কনস্টিটিউট বাই ল এই হচ্ছে পাবলিশ করবে 5 বছর পর। ফর্মুলারি পাবলিশড এভরি 6 মান্থস টু 2 ইয়ার্স ইন্টারভাল, 6 মাস থেকে 2 বছরের মধ্যে এটা ফর্মুলারি এদের হচ্ছে ড্রাগগুলা প্রকাশ করবে, মানে পাবলিশ করবে আর কি। কারণ নতুন নতুন অনেক ড্রাগ অ্যাড হয়, নতুন নতুন অনেক ড্রাগ মানে কনফিগারেশন চেঞ্জ হয়। আচ্ছা, ফার্মাকোপিয়া এর এক্সাম্পল হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। ফর্মুলারি বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। নমেনক্লেচার অফ ড্রাগ, ড্রাগের নমেনক্লেচার, একটা ড্রাগের কীভাবে নামকরণ করা হয়। তো ড্রাগের নামকরণ 4 ধরনের করা হয়। ড্রাগের 4 ধরনের নাম আছে। একটা মানুষের নাম রহিম, করিম, যদু, মধু, কধু, মানে একটা মানুষের অনেকগুলো নাম থাকে না। তো এরকম একটা ড্রাগের 4 ধরনের নাম আছে। একটা হচ্ছে 4টা টাইপের নাম আছে। একটা হচ্ছে কেমিক্যাল নেম, একটা হচ্ছে জেনেরিক নেম, প্রোপ্রাইটরি নেম আর ট্রেড নেম, কোড নেম। কেমিক্যাল নেম হচ্ছে আমরা জানি কেমিক্যাল স্ট্রাকচার থাকবে। জেনেরিক নেম আর নন প্রোপ্রাইটরি নেম, জেনেরিক নেম কারো বাপের সম্পত্তি না, এই জন্য নন প্রোপ্রাইটরি, কারো প্রপার্টি না, নন প্রোপ্রাইটরি নেম। আর প্রোপ্রাইটরি নেম বাপের সম্পত্তি হচ্ছে ট্রেড নেম, কোম্পানির নিজের বাপের সম্পত্তি, এই জন্য প্রোপ্রাইটরি নেম আর ট্রেড নেম। আর কোড নেম হচ্ছে এটা কোড নেম অতটা ইউজ করা হয় না, এ বিভিন্ন কোডে ইউজ করা হয়, মানে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় আর কি। আচ্ছা, ক্লার্কস অ্যান্ড ইয়াংস রুল, আমরা জানি বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ডোজ আছে, তাই না? অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক কম। তো এটা আমরা কীভাবে বাচ্চাদের ডোজ বের করব, কারণ সব বাচ্চার ওজন তো এক না, সব বাচ্চার বয়স তো এক না, তাহলে আমরা কীভাবে বের করবো এটা? এই জন্য ক্লার্কস এবং ইয়াংস দুইজন আমাদের হিসাব নিকাশকে সহজ করে দিয়েছে, আমাদের সুবিধার জন্য রুলস দিয়েছে। ক্লার্কস অ্যান্ড ইয়াংস রুলস আর 2 widely used method that calculate pediatric doses. It depends upon the age and weight of children. বাচ্চাদের এটা কীভাবে বের করে? বাচ্চাদের এজ এবং ওয়েটের উপর নির্ভর করে এটা পেডিয়াট্রিক ডোজ দেওয়া হয়। এজন্য আমরা দেখি যে ওয়ার্ডে ভর্তি হওয়ার সময় বাচ্চার নাম কি অমুক XYZ, সাথে বয়স লিখতে হয়, এবং ওয়ার্ডে ঢোকার সাথে সাথে বাচ্চার ওজনটা মাপতে হয়, তাই না? কারণ এই ওজন আর ওয়েট আর এবং এজ দিয়ে বাচ্চার পেডিয়াট্রিক ডোজটা মাপা হয়। ক্লাস রুলটা কি? ক্লাস রুল বেয়ার্স ওয়ান ওয়েট অফ চাইল্ডস ইন পাউন্ড। যেহেতু আমরা ফার্মাকোপিয়া ব্রিটিশ ফার্মাকোপি ফলো করে, এই জন্য ব্রিটিশে ওরা পাউন্ড মানে ওয়েটটাকে পাউন্ডে বেশি মাপে। তো পাউন্ডে যদি আমরা চাইল্ড ওয়েটকে পাউন্ড, তাছাড়া ক্লার্কস সম্ভবত ইংল্যান্ডেরই মনে হচ্ছে, এই জন্য পাউন্ডে মাপছে আর কি। ওয়েটটা যদি পাউন্ডে, বাচ্চার ওয়েটটা যদি পাউন্ডে মাপা হয় তাহলে সেটা হবে ক্লার্কস রুল অনুযায়ী আমরা বাচ্চার চাইল্ড ডোজটা বের করবো। চাইল্ড ডোজ ইজ ইকুয়াল টু এক্ষেত্রে হবে ওয়েট ইন পাউন্ডস ইন্টু অ্যাডাল্ট ডোজ। অ্যাডাল্ট ডোজ দিয়ে আমি পাউন্ড ওয়েট, যেটা পাউন্ডে ওয়েট, ওটাকে গুণ করবো, দিয়ে 150 দিয়ে ভাগ করবো, ডিভাইড বাই 150 ইয়াংস রুলটা কি? বেসড অন দ্য এজ অফ দ্য চাইল্ড। বাচ্চার এজটা অবশ্যই ইয়ারে, এজটা বছরে থাকবে। বাচ্চার এজের উপর নির্ভর করে যদি আমি চাইল্ড ডোজ বা পেডিয়াট্রিক ডোজ বের করি, সেটা হবে ইয়াংস রুল অনুযায়ী ফলো করে করতে হবে। চাইল্ড ডোজ, এখানে চাইল্ড ডোজটা ইজ ইকুয়াল টু এজ ইন ইয়ার্স, বাচ্চার এজটা বয়সটা বছরে, ইন্টু অ্যাডাল্ট ডোজ, অ্যাডাল্টে কতটুকু দিব অ্যাডাল্ট ডোজ, ডিভাইড বাই এজ প্লাস 12 দিয়ে ভাগ করতে হবে। ফ্রেডস রুল হচ্ছে অ্যানাদার মেথড আছে ডোজ ক্যালকুলেশন রিলেটেড টু এজের আর একটা এজ দিয়ে দুটা তাহলে ইয়াংস রুলস এবং ফ্রেডস রুল, আর ওয়েট দিয়ে একটা ক্লার্কস রুল, ওয়েটটা পাউন্ডে, আর ইয়াংস রুল হচ্ছে এজটা বছরে, আর এজটা যদি মান্থসে করা হয় তাহলে সেটা হবে ফ্রেডস রুল। এক্ষেত্রে আমাদের সূত্র কি? চাইল্ড ডোজ ইজ ইকুয়াল টু এজ ইন মান্থ ইন্টু অ্যাডাল্ট ডোজ, বাচ্চার বয়সটা মাসে ইন্টু অ্যাডাল্ট ডোজ দিয়ে গুণ করতে হবে, গুণ করে 150 দিয়ে ভাগ করতে হবে। থেরাপিউটিক ইন্ডেক্সটা কি? একটা ড্রাগ কতটুকু সেফ বা ড্রাগটা বডির জন্য কতটুকু ভালো বা খারাপ সেটা আমরা বের করি থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে, বডির জন্য কতটুকু সেফটি ইন্ডেক্স আর কি। ইজ দ্য মার্জিন অফ সেফটি অফ এ ড্রাগ হুইচ ইজ ক্যালকুলেটেড বাই রেশিও অফ লিথাল ডোজ, মিডিয়ান লিথাল ডোজ, অথবা মিডিয়ান টক্সিক ডোজ অ্যান্ড মিডিয়ান ইফেক্টিভ ডোজ। থেরাপিউটিক ইন্ডেক্সটা আমরা লিথাল ডোজ দিয়ে বের করতে পারি, বা মিডিয়ান লিথাল ডোজ দিয়ে বের করতে পারি, বা মিডিয়ান টক্সিক ডোজ দিয়ে বের করতে পারি। তো থেরাপিউটিক ইন্ডেক্স ইজ ইকুয়াল টু মিডিয়ান লিথাল ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ, অথবা মিডিয়ান টক্সিক ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ। তো থেরাপিউটিক ইন্ডেক্সটা যত বেশি হবে তত ড্রাগটা সেফ হবে। এখন থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হবে মানে তত সেফ, আর যত কম হবে তত আনসেফ। তো এখন কম কত হবে? 0.1, 0.2 না,
থেরাপি ইন্ডেক্স কখনো 1-এর থেকে কম হয় না, 1-এর বেশি হবে, 1-এর বেশি 1.5, 1.6, 5, 7, 10, যত বেশি হবে তত ড্রাগটা সেফ, আর যত কম হবে দেখা যায় 1, শুধু সর্বনিম্ন কত হতে পারে, 1 হতে পারে, সর্বনিম্ন 1 হলে ওই ড্রাগটা সবথেকে বেশি বিপজ্জনক বা সবথেকে বেশি আনসেফ। আচ্ছা, তাহলে থেরাপি ইন্ডেক্সটা হচ্ছে ইট ইজ দ্য মার্জিন অফ সেফটি অফ ড্রাগ হুইচ ইজ ক্যালকুলেটেড বাই রেশিও অফ লিথাল ডোজ, মিডিয়ান লিথাল ডোজ ডিভাইড বাই মিডিয়ান ইফেক্টিভ ডোজ। দ্য মোর দ্য থেরাপিটিক ইন্ডেক্স দ্য সেফার দ্য ড্রাগ, যত বেশি থেরাপিটিক ইন্ডেক্স যত বেশি হবে ড্রাগটা তত সেফ হবে। থেরাপিটিক ইন্ডেক্স অফ এ ড্রাগ শুড বি মোর দ্যান 1, 1-এর থেকে অবশ্যই বেশি হতে হবে। এক্সাম্পল, মোর থেরাপিটিক ইন্ডেক্স, বেশি থেরাপিটিক ইন্ডেক্স আছে, বেশি আছে এরকম কিছু ড্রাগ, প্যারাসিটামল, ডায়াজেপাম। প্যারাসিটামল থেরাপিটিক ইন্ডেক্স বেশি, এই জন্য আমরা প্যারাসিটামল মুড়ি মুরগির মতো খেতে পারি, হ্যাঁ, ওরকম ক্ষতি হয় না, কিন্তু না খাওয়াই ভালো। প্যারাসিটামল যে মুড়ি মুরগি খেলে কোনো ক্ষতি হবে না তা না, কিন্তু অন্য ড্রাগের থেকে এটা অপেক্ষাকৃত কম ক্ষতিকর। লেস থেরাপিটিক ইন্ডেক্স মানে আরও বেশি খারাপ যেগুলো ড্রাগ, মানে আনসেফ যেগুলো ড্রাগ, সেগুলো হচ্ছে মানে যাদের থেরাপিটিক ইন্ডেক্স কম, যেমন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ডিগক্সিন, এগুলো হচ্ছে, তারপরে বারবিচুরেট। আচ্ছা, এ ড্রাগ মে হ্যাভ ডিফারেন্ট থেরাপিটিক ইন্ডেক্স ডিপেন্ডিং অন ইটস ক্লিনিক্যাল ইউজ। আবার একই ড্রাগের ক্লিনিক্যাল ইউজের কারণে একই ড্রাগ দুই কারণে ইউজ করা হচ্ছে, দেখা যাচ্ছে কোনো হেডেকের কারণে, মাথা ব্যথার কারণে ইউজ করছে, আবার কখনো দেখা যাচ্ছে ওটা বাতের ব্যথার জন্য ইউজ করছে। তাহলে দুটার থেরাপি ইন্ডেক্স, একই ড্রাগের থেরাপি ইন্ডেক্স কোনো ইউজের কারণে ভিন্ন হতে পারে। তো অ্যাসপিরিন যদি আমি ইউজ করি হেডেকের জন্য, তাহলে সেটা থেরাপি ইন্ডেক্স হাই, তখন এটা অনেকটা সেফ। কিন্তু যদি আমি অ্যাসপিরিন ইউজ করি রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে হাত পায়ে ব্যথা, জয়েন্টে পয়েন্টে ব্যথা, এক্ষেত্রে যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত ব্যথার ক্ষেত্রে আমরা বাতের ব্যথার জন্য ইউজ করি, তাহলে এটা থেরাপি ইন্ডেক্সটা অনেক কম, বিলো, তখন এটা একটু রিস্কি হবে, আনসেফ হবে। তো কিছু কিছু ড্রাগের থেরাপি ইন্ডেক্সটা বেশি, থেরাপিউটিক ইন্ডেক্স বেশি, যেমন হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ডায়াজেপাম, প্যারাসিটামল। আর কিছু কিছু ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্সটা কম, এরা হচ্ছে একটু আনসেফ, মানে একটু বিপজ্জনক আর কি। যেমন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, বারবিচুরেট, ডিগক্সিন। থেরাপিউটিক উইন্ডোটা কি, ওই যে বলছিলাম, যে উদাহরণ দিয়েছিলাম, ডাক্তার বললো যে 10 থেকে 20 মিলিগ্রাম প্যারাসিটামল দিতে হবে, তাই না? তো 10 মিলিগ্রামের কম দিলে ইফেক্টই থাকবে না, আবার 20 মিলিগ্রামের বেশি দিলে ওটা বডিতে জমা হবে, টক্সিসিটি তৈরি করবে। তো এই রেঞ্জটাই হচ্ছে থেরাপিউটিক উইন্ডো, এটা একটা সেফটি ইন্ডেক্স আর কি। দ্য থেরাপিউটিক উইন্ডো অর ফার্মাসিউটিক্যাল উইন্ডো অফ এ ড্রাগ ইজ দ্য রেঞ্জ অফ ড্রাগ ডোজেস which can treat disease effectively without having toxic effect. ডিজিজকে ইফেক্টিভলি ট্রিট করবে, আবার টক্সিসিটিও দিবে না, এটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। ডোজ অ্যাবভ উইন্ডো উইল প্রডিউস টক্সিসিটি, যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে টক্সিসিটি দিবে, এবং বিলো ইট উইল নট প্রডিউস ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এবং এর থেকে কম হলে ফার্মাকোলজি ইফেক্টই দিবে না। ইম্পর্টেন্ট অফ থেরাপিউটিক উইন্ডো, এই থেরাপিউটিক উইন্ডোর ইম্পর্টেন্স কি, যত বেশি থেরাপিউটিক উইন্ডো হবে, থেরাপিউটিক উইন্ডো যত বেশি হবে তত ড্রাগটা সেফ হবে। মোর দ্য থেরাপিউটিক উইন্ডো মোর দ্য সেফ অফ দ্য ড্রাগ। আচ্ছা, মানে মোর দ্য থেরাপি উইন্ডো মোর দ্য সেফ দ্য ড্রাগ, থেরাপি মানে রেঞ্জটা যত বেশি হবে, 10 থেকে 20 মিলিগ্রামের জায়গায় যদি 10 থেকে 100 মিলিগ্রাম রেঞ্জ হয়, তাহলে এটা আরও বেশি সেফ, তাই না? আচ্ছা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।